এরপর এই দুজন পরী তাদের তিনজনকে ধরে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে তাদের রাজ্যের রানীর সামনে হাজির করে। কি ব্যাপার, এরা কারা আর এদেরকে এখানে কেন নিয়ে এসেছো তোমরা? জানো না আমাদের দুনিয়ার বাহিরের অন্য কাউকে এখানে নিয়ে আসা বারণ আছে? তারপরও ওদেরকে কেন নিয়ে এসেছো? মহারানী, এরা তিনজন পৃথিবী থেকে এসেছে। এরা কিভাবে এখানে এসেছে সেটা তো আমি জানি না, কিন্তু এরা এখানে চলে তো এসেছে। আমি এদেরকে পৃথিবী থেকে এখানে নিয়ে আসিনি। এখানে আসার পর তাদেরকে বন্দি করেছি। কি ব্যাপার, তোমরা এখানে কেন এসেছো? তোমরা তিনজন তিন প্রজাতির আলাদা প্রাণী। একজন হচ্ছে মানুষ, একজন হচ্ছে ডাইনি, আর একজন হচ্ছে সাপ। তোমাদের কি কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে? না মহারানী, আমাদের তেমন কোনো বিশেষ উদ্দেশ্য নেই। আমরা এখানে শুধুমাত্র একটা জিনিসের জন্য এসেছি। আমরা শুনেছি এখানে নাকি একটা বিশেষ ঔষধ পাওয়া যায়, যেটা বিভিন্ন ফুলের নির্যাস থেকে তৈরি, আর আমরা এখানে ওইটার জন্যই এসেছি। তোমাদের কি মনে হয় তোমাদের কিছু একটা মন চাইলো আর এসে এখান থেকে নিয়ে যেতে পারবে? তোমরা জানো না, আমাদের রাজ্য থেকে কেউ কিছু নেওয়া থাক দূরের কথা, আমাদের রাজ্যে প্রবেশ করা পর্যন্ত নিষেধ আছে। মহারানী, আমি সবই জানি, কিন্তু কি আর করব? আমাদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের তো করার মতো আর কিছুই নেই। এই ঔষধটা এখানে ব্যতীত আর কোথাও পাওয়া যায় না, আর আমার মেয়েকে তার আসল রূপ ফেরত দিতে হলে এটা খুবই দরকার। এরপর ডাইনিটি তাকে অনেকক্ষণ যাবৎ ঘটনাটা খুলে বলে, কিভাবে কি হয়েছিল, কিভাবে তার মেয়েকে একটি রাক্ষস নিয়ে গিয়ে বন্দি করে একটা ফুল বানিয়ে রেখে দিয়েছিল। তারা অনেকক্ষণ যাবৎ সেই পরীর রানীকে বোঝাতে থাকে। তাদের কথাবার্তা শুনে রানীও বুঝতে পারে যে তাদের জন্য এই ঔষধটা কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের কথা বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে সেই ঔষধটা দেব, কারণ তোমরা কোনো লোভের বশে ভর্তি হয়ে এখানে আসোনি। তোমরা বিপদে পড়েই এখানে এসেছো। যদিও আমাদের রাজ্যের আইন অনুযায়ী এখানকার সম্পদ কাউকে দেওয়া যায় না, তারপরও তোমাদেরকে না দিলে আমার নিজের কাছে অপরাধ বোধ হবে। এরপর একটা পরী সেই ওষুধটা একটি বোতলে করে নিয়ে আসে। সেই ওষুধটা তারা নয়নাদের হাতে তুলে দেয়। মহারানী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। আপনি যদি আমাদেরকে সাহায্য না করতেন তাহলে হয়তো আমরা ওষুধ নেওয়া থাক দূরের কথা, এই রাজ্যে হয়তো বন্দি হয়েই পড়ে থাকতে হতো, আর ওদিকে আমার মেয়ে ফুল হয়েই আজীবন কাটিয়ে দিত। তারপর তারা পরীর রাজ্য থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। এখন তাদের কাছে ওই ওষুধটা ছিল। তারা সেই ওষুধ নিয়ে সোজা চলে আসে ডাইনের গুহার ভেতরে, যেখানে তার মেয়ে আগে থেকে ছিল। মা, তুমি কোথায় ছিলে? ওই মন্দিরে গিয়ে আবার ফিরে আসতে এত সময় লাগে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তোমার আবার কিছু হয়ে যায়নি তো? অথবা কেউ তোমাকে বন্দি করে নেয়নি তো? না মা, এরকম কিছুই হয়নি। আমরা ওই মন্দিরে যে জাদুকরি আয়নাটি রয়েছে তার কাছ থেকে উপায় জেনে নিয়েছে, যেটার মাধ্যমে তোমাকে তোমার রূপ ফেরত দিতে পারবো। সে বলেছিল আমাদেরকে একটা ঔষধ নিয়ে আসতে হবে, যেটা কিনা পরীর রাজ্যে পাওয়া যায়। আমি ওদেরকে সাথে নিয়ে পরীর রাজ্যে গিয়ে সেই ঔষধটা নিয়ে এসেছি। কি বলছো, সত্যি? আমি কি আবারও আমার রূপ ফিরে পাবো? এটা কি আদৌ সম্ভব? এরপর ডাইনিটি বেশি কথা না বলে
ওই ওষুধটি তার মেয়ের ওপর 2 ফোঁটা ফেলে দেয়। তারপর কিছুক্ষণের মধ্যে ডাইনির মেয়েটি ভুল থেকে তার আসল রূপ ফিরে পায়, যেটা দেখে ওই ডাইনিটি অনেক বেশি খুশি হয়ে যায়। তার সাথে সাথে নয়না এবং মাধব ওরাও অনেক বেশি খুশি হয়ে যায়। আচ্ছা ডাইনি, আমরা যাই। তোমার ব্যাপারটা মোটামুটি সারিয়ে দিয়েছি, এখন ঠিক আছে। আমরা তাহলে আসি, আমাদের কাজটাও তো বাকি আছে, ওটাও তো সারতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার অনেক উপকার করেছো। তোমরা না থাকলে আমি এখনো অবধি হয়তো সেই রাক্ষসের কবলই থাকতাম। তার মনোরঞ্জনের একটা উপকরণ হিসেবেই এক কোণে পড়ে থাকতাম। তোমরা না থাকলে ওখান থেকে কেউ আমাকে এখানে নিয়ে আসতে পারতো না, আর ওই ওষুধের দ্বারা আমার নিজের রূপ ফিরিয়ে দিতে পারতো না। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো। আমরা আর বেশি কথা না বলে এখান থেকে চলে যাচ্ছি। না জানি আমাদের ছেলে কি অবস্থায় আছে। নাইনা আর মাধব, তোমরা যদি কখনো বিপদে পড়ো কিংবা আমাদের যদি কখনো দরকার হয়, তাহলে অবশ্যই স্মরণ করিও। আমরা অবশ্যই তোমার বিপদে তোমাকে সাহায্য করতে প্রস্তুত আছি। এরপর নাইনা আর মাধব ডাইনিদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। তারা হাঁটতে হাঁটতে কালিন্দী জঙ্গলের কিনারায় চলে আসে, সেই জায়গাটা যেখানে তারা নৌকা থেকে নেমেছিল, কারণ আবার তাদেরকে এই নদী পার হয়ে যেতে হবে। মাধব, আমাদেরকে তো আমাদের এলাকায় ফিরে যেতে হলে এই নদীটা পার হয়ে যেতে হবে, কিন্তু আসার সময় তো তুমি নিজে দেখেছ এই নদীতে কোনো নৌকা থাকে না অথবা কোনো মাঝি থাকে না। হ্যাঁ ঠিক আছে, এটা তো দেখতেই পাচ্ছি। তো এখন আমরা এই নদী কিভাবে পার হব? আমরা আসার সময় যে নৌকাটা নিয়ে এসেছিলাম সেটাও তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তারা এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করেছিল। ঠিক তখনই কোথা থেকে যেন সেই বাজ পাখিটা উড়ে এখানে চলে আসে। আরে নায়না আর মাধব, আমি থাকতে তোমাদের এত চিন্তা কিসের? তোমাদেরকে যেহেতু আমি এখানে নিয়ে এসেছি, তো এখান থেকে তোমাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমারই থাকবে, এটাই তো স্বাভাবিক। শুধু শুধু টেনশন নিচ্ছ কেন? আরে তুমি আর একটু আগে আসলে কি হতো? তোমার কারণেই তো আমরা এতক্ষণ বসে বসে দুশ্চিন্তা করছিলাম। আমরা তো ভেবে পাচ্ছিলাম না এই নদী এখন আমরা কিভাবে পার হব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি দেরি করে এসেছি। এখন তোমরা আর দেরি করিও না। এই নাও তোমাদের নৌকা। এবার নৌকা নিয়ে তোমরা আবারও তোমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করো। এটা বলে বাজ পাখিটি তাদেরকে আবারও সেই নৌকাটি এনে দেয়। তারপর তারা দুজন সেই নৌকার উপরে চড়ে বসে, সেই নৌকাতে করে তারা নদীতে চলতে শুরু করে। ঠিক তখনই আমরা অন্যদিকে দেখতে পাই নাগরাজ অভিমান্যু তার বন্দি দশা থেকে পালিয়ে বের হয়ে পড়ে। আরে বাপরে, অনেক কষ্ট করে ওই কুমড়াটার কাছ থেকে মুক্তি পেয়ে এসেছি। কিন্তু আমি তো এখানে দেখেছি নাইনা আর মাধব আমার অনেক আগে তারা বের হয়ে গেছে। তারা তো মনে হচ্ছে এতক্ষণে ওই জাদুকরি আয়নাটার কাছ থেকে সব বিষয় জেনে নিয়েছে। আমাকে যা করার খুব দ্রুতই করতে হবে। এরপর নাগরাজ অভিমান্যু তার গন্তব্যের উদ্দেশ্যে এগোতে থাকে। অন্যদিকে বেশ খানিকক্ষণ পর সেই কুমড়ার মতো দেখতে মানুষটা তার কুঠরিতে ফিরে আসে, কিন্তু এখানে এসে সে দেখে নাগরাজ অভিমন্যু এখান থেকে পালিয়ে যাচ্ছে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায়। বলদের বাচ্চা,
তুই এখান থেকে পালিয়ে গেছিস, কিন্তু পালিয়ে তুই কত দূর যাবি? তোকে তো আজকের সন্ধ্যের দিকে এমনিতেই ছেড়ে দিতাম, কিন্তু তুই পালিয়ে গিয়ে অনেক বড় ভুল করেছিস। তোর শাস্তি এবার আমি 3 গুণ করে দেব। তোকে শুধু হাতের নাগালে একবার পাই, তারপর দেখাবো মজা। অন্যদিকে সেই রাক্ষসটা টের পেয়ে যায় তার বাগান থেকে ডাইনির মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। এটা জানার পর তার মাথা পুরো গরম হয়ে যায়। সে পুরো পাগলা কুকুরের মতো করতে শুরু করে। কার এত বড় সাহস আমার বাগানে ঢুকে আমার বাগান থেকে ফুলের টব নিয়ে গেছে? আজ পর্যন্ত কেউ তো এখানে এসে জীবিত ফিরে যেতে পারেনি। ওকে ধরতে পারলে আমি পুরো জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলবো। তার কিছুক্ষণ বাদে আমরা নাগরাজ অভিমন্যুকে দেখতে পাই। দুর্ভাগ্যবশত অভিমন্যু এই পথ দিয়েই ফিরে আসছিল। ফিরে আসার সময় সে রাক্ষসীর এই বাগানটি দেখতে পায়, যেটা দেখে তার কাছে অনেক ভালো লাগে। বাহ, এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটি ফুলের বাগান, এটা সত্যিই অসাধারণ। একটা কাজ করি, এখান থেকে কিছু সুগন্ধি ফুল দেখে ছিঁড়ে নিই। অনেক দিন যাবত ওই কুমড়াটার কাছে বন্দি থেকে গোসল করতে পারিনি, গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর অভিমন্যু গিয়ে বাগান থেকে কিছু ফুল ছিঁড়ে নেয়, কিন্তু সে তো জানে না এই ফুল বাগানটা একটা রাক্ষসের বাগান। আর অন্যদিকে সে রাক্ষসী অনেক বেশি রেগে যায়, কারণ তার পারমিশন ছাড়া এখানে ঢোকাও নিষেধ। কিন্তু সে তো ফুলই ছিঁড়ে নিয়েছে। হঠাৎ করে সেই রাক্ষসী তার সামনে চলে আসে। এটা দেখে অভিমন্যু কিছুটা ঘাবড়ে যায়। কি রে, তোর সাহস তো দেখি কম না! তুই আমার অনুমতি না নিয়ে আমার ফুলের বাগানে প্রবেশ করেছিস ভালো কথা, তার উপর তুই এখান থেকে ফুলও ছিঁড়েছিস। আর কিছুদিন আগে আমার বাগান থেকে একটি বিশাল বড় ফুলের টবকে যেন চুরি করে নিয়ে গেছে। আমার তো মনে হয় তখনও তুই এসেছিস, আমাকে ফাঁকি দিয়ে সে ফুলের টব চুরি করে নিয়ে গেছিস। দেখো, আমাকে বিশ্বাস করো, আমি এখানেই প্রথমবারই এসেছি। আমি জানতাম না এটা তোমার ফুলের বাগান। যদি জানতাম তাহলে আমি এটার ভেতরে প্রবেশ করতাম না। দেখ দেখ, একদম মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল। তুই এখানে আগে এসেছিস, এখান থেকে ফুল চুরি করে নিয়ে গিয়েছিস। তুই মনে করে দেখ, এখান থেকে লাল রঙের চম্পা ফুলের গাছ নিয়ে গেছিস কি না। তুই যদি সত্যি কথা বলিস, আমাকে যদি সেই গাছটি ফিরিয়ে দিস, তাহলে আমি তোর কিছুই করব না, তোকে ছেড়ে দেব। রাক্ষসটি কোনো মতেই বিশ্বাস করতে চায় না যে অভিমন্যু এখানে প্রথমবারই এসেছে। অভিমন্যু তো এখানে ফেঁসে যায়। সে রাক্ষসী মনে করে ডাইনির মেয়েকে যেই ফুলে বন্দি করে রেখেছিল, সেই ফুলটি হয়তো অভিমন্যু এখান থেকে নিয়ে গেছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানি না তোমার ফুলের টব কে নিয়ে গেছে। আমি যদি নিয়ে থাকতাম তাহলেই তো আমি ফেরত দিতে পারতাম, কিন্তু আমি তো এটা নেইনি, তাহলে কোথা থেকে ফেরত দেব? দয়া করে আমার কথা বিশ্বাস করো। কিন্তু রাক্ষসী অভিমন্যুকে কোনো মতে বিশ্বাস করে না। এমনিতেই তার মাথা গরম হয়ে আছে। তারপর সে রাক্ষসী তার জাদুর শক্তির মাধ্যমে অভিমন্যুকে একটি শক্ত দড়ি দিয়ে ফুলের বাগানে বেঁধে রাখে। দেখ, তোকে আমি 2 দিনের সময় দিলাম। এর মধ্যে চিন্তা ভাবনা করে দেখ, মনে করে দেখ, তুই কখনো আমার এখান থেকে ওই ফুলটা চুরি করেছিলি কি না। তুই যদি সত্যি সত্যি তোর ভুল স্বীকার করিস, অথবা আমার ফুলটি আমাকে ফেরত দিস, তাহলে তোকে আমি ছেড়ে দেব। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, আর আমরা দেখতে পাই কালিন্দী জঙ্গলের অপর পাশে ঠিক সেই জায়গাটা যেখান থেকে নায়না, মাধব আর নাগরাজ অভিমন্যু কালিন্দী জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেখানে এসে নয়না আর মাধব পৌঁছে যায়।
দেখেছ মাধব, আমরা তো ঠিক এই জায়গা থেকেই এই কালিন্দির ভ্রমণ শুরু করেছিলাম। আজ অনেক দিন পর আমরা আবারও এখানে সুস্থভাবে ফিরে এসেছি। হ্যাঁ নাইনা, সবই সৃষ্টিকর্তার কৃপা। উনি আমাদেরকে এই সমস্যাগুলো সমাধান করার মতো যোগ্যতা দিয়েছেন, তাই আমরা এই বাধাগুলো পার হয়ে এখানে আসতে পেরেছি। মাধব, বাধা আমরা পার হয়েছি, কিন্তু আমাদের সামনে আরও অনেক ধরনের বাধা রয়েছে। আমাদের দ্বিতীয় সন্তানকে একজন খারাপ অখরি বন্দি করে সমুদ্রের মাঝখানে কোনো এক মুক্ত রাজ্যে নিয়ে গেছে। এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের সন্তানদেরকে উদ্ধার করা। কিন্তু নয়না, এখন আমাদেরকে কি করতে হবে? কিভাবে আমরা সেই মুক্ত রাজ্যে পৌঁছতে পারবো? আর এটা সমুদ্রের ঠিক কোন জায়গায় রয়েছে? আমরা তো এ ব্যাপারে কিছুই জানি না। তারা এসব বিষয় নিয়ে যখন দুশ্চিন্তায় পড়ে যায়, ঠিক তখনই আবারও সেই বাজ পাখিটি তাদের সামনে চলে আসে। মাধব আর নয়না, আমি জানি তোমরা এখন কি নিয়ে চিন্তা করছো, কিন্তু তোমাদের আগে তোমাদের প্রথম সন্তানকে উদ্ধার করা উচিত। এটাই সঠিক সময়, কারণ ওখানে শুধুমাত্র শ্যামদেব রয়েছে। নাগরাজ অভিমান্যু তো এখন এক জায়গায় বন্দী হয়ে পড়ে আছে। কি বলছো? তাহলে আমাদের তো আগে আমাদের প্রথম সন্তানকেই উদ্ধার করা উচিত, কারণ তারা যেহেতু এখন মাত্র একজন রয়েছে, তাদেরকে হারানোটা আমাদের পক্ষে সহজ হবে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চাচ্ছ। ঠিক আছে, আমরা এটাই আগে করব। কিন্তু আমাদের যে দ্বিতীয় সন্তানটি রয়েছে, তাকে নাকি কোনো একজন খারাপ সাধু সমুদ্রের মাঝখানে মুক্তা রাজ্যে বন্দি করে রেখেছে। তুমি কি এ বিষয়ে আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে? হ্যাঁ নয়না, আমি তোমাদেরকে শুধুমাত্র এটার লোকেশন দিয়ে সাহায্য করতে পারবো। দেখো, তোমাদের এলাকার সাইটে দক্ষিণ পাশ দিয়ে তুমি যদি সমুদ্রযাত্রা শুরু করো, এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে গেলে দেখবে ওখানে রাজপ্রাসাদের মতো একটি প্রাসাদ রয়েছে। ওটাই হচ্ছে মুক্তারাজ্য। ঠিক আছে বাজ পাখি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যে আমাদের কি কি হেল্প করেছো আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, এখন তাহলে আমরা যাচ্ছি। তুমি ভালো থেকো। ঠিক আছে, তোমাদের দেরি হয়ে যাচ্ছে, তোমরা যাও। আর হ্যাঁ, কখনো যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে স্মরণ করবে। আমি তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত আছি। এরপর নায়না আর মাধব আবারও চলতে শুরু করে তাদের বাড়ির উদ্দেশ্যে। তারা যেহেতু অনেক দিন যাবৎ তাদের মিশনে ছিল এবং বিশ্রাম নিতে পারে নাই এবং কি ঘুমাতে পর্যন্ত পারে নাই, তাই এখন তারা সিদ্ধান্ত নেয় প্রথমে তারা তাদের বাড়িতে যাবে। সেখানে গিয়ে তারা রাতটা বিশ্রাম নেবে। নায়না, আজকে আমরা এখানে বিশ্রাম নিয়ে নেই। সারা রাত ঘুমিয়ে তারপর কালকে সকালে খাবার দাবার খেয়ে আমরা আবারও বের হয়ে পড়ব। হ্যাঁ মাধব, তুমি ঠিকই বলছো। আজকে রাতে একটু ঘুমিয়ে বিশ্রাম নিতে পারলে শরীরটা অনেক বেশি ভালো লাগবে। তারপর পরবর্তী অংশের কাজগুলো আমরা আরও আত্মবিশ্বাসের সাথে করার জন্য শক্তি পাব। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দুজনে ঘুম থেকে উঠে খাবার দাবার সেরে আবার তাদের মিশনে বের হয়ে পড়ে। নয়না, এখন আমরা কোথায় যাচ্ছি? মাধব, কালকে ওই বাজ পাখিটা আমাদেরকে বলেছিল
আমাদের সন্তানকে নাগলোকে শুধুমাত্র নাগরাজ অভিমান্যর বাবা শ্যামদেব বন্দি করে রেখেছে। অভিমান্য এখন নাগলোকে নাই, সে নাকি কোথাও একটা বন্দি হয়ে আটকা পড়ে আছে। এখন আমরা নাগলোকে যাব আমাদের প্রথম সন্তানকে উদ্ধার করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ, আমি কি তোমার সাথে নাগলোকে যেতে পারবো? মাধব, তুমি এটা নিয়ে চিন্তা করো না। আমি যেহেতু আছি, তাহলে এখানে তোমার কোনো সমস্যাই হবে না, কারণ ওটা আমার এলাকা। এটা সম্পর্কে সব কিছু আমি খুব ভালো করেই জানি। এরপর তারা দুজন নাগলোকের উদ্দেশ্যে হাঁটতে থাকে। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল, তারা কিভাবে নাগলোকে পৌঁছেছিল এবং সেখান থেকে কি তারা তাদের সন্তানকে উদ্ধার করতে পেরেছিল, এসব কিছু জানতে হলে তোমাদেরকে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্টে পর্ব 11 লিখে কমেন্ট করো।